নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগের আপডেট আপনি পান। আজকে বলতে চলেছি বিবাহের সময় যে জটক বিচার করা হয়, সেই জটক বিচারের সম্পূর্ণ বিবরণ। কিভাবে বিচার করা হয়, কেন করা হয় এবং আপনার বিবাহিত জীবনকে সুখী করার জন্য জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদের ব্যাপারে। আর এই ব্যাপার নিয়ে আজ সম্পূর্ণ আলোচনা থাকবে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যের বিবাহিত জীবনকে সুখে করুন এবং আপনার বিবাহিত জীবনকেও সুখী করে তুলুন। প্রথমেই বলবো জটক বিচার। নারীভেদ, বর্ণকূট, রাজজটক, মাঙ্গলিক ও অসবর্ণ বিবাহ এর ওপর নির্ভর করে। দাম্পত্য সুখের ভিত্তি হলো স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা, বোঝাপড়া। উভয়ের মনোবৃত্তির মিল হলে দাম্পত্য জীবনের সুখের অভাব ঘটার কথা নয়। সেই কারণে বিখ্যাত অগ্লাস তত্ত্বের প্রার্থনা ভাজ্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারী নিম। নারীদের মনেও নিশ্চয়ই অনুরূপ প্রার্থনা জাগে, কিন্তু বাস্তবে সকলের জীবনে এই প্রার্থনা কিন্তু পূর্ণ হয় না। বিবাহের, এমনকি প্রেমজ বিবাহের অনতিকাল পরেই কিন্তু ব্যক্তিত্বের সংঘাত বাঁধে আর পতি ও পত্নীর মধ্যে মানসিক দূরত্ব সৃষ্টি হয় ও তা অনেক সময় উভয়ের মধ্যে দুস্তর ব্যবধানে পরিণত হয় এবং সুখের পরিবর্তে আসে অশান্তি এবং কোনো কোনো সময় বিচ্ছেদ, যেটা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। বিবাহিত জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য প্রয়োজন উত্তম পাত্রপাত্রীর মিলন। পাত্রপাত্রীর উত্তম মিলন বিচার করতে গেলে পরে জ্যোতিষশাস্ত্রের জটক বিচার এক গুরুত্বপূর্ণ পথ। এর মাধ্যমে আপনি পাত্রপাত্রীর সম্পূর্ণ বিবরণ কিন্তু পাবেন আপনার সুখী বিবাহিত জীবনে, যা খুবই দরকার। জটক বিচার বলতে ঠিক কী বোঝায়? বিয়ের পূর্বে বর ও কন্যার পরস্পরের জন্মরাশি, জন্ম নক্ষত্র, রাস্যাদি গ্রহাদি থেকে যে শুভাশুভ ফল বিচার করা হয় তাকে জটক বিচার বলে। জটক বিচার অষ্টপ্রকারে বিভক্ত। জটক বিচার 8 প্রকার কূট বা গুণের সমন্বয়, যথা বর্ণকূট, বর্ষকূট, তারাকূট, জনিকূট, গৌমৈত্রীকূট, গণমৈত্রীকূট, রাশিকূট ও নারীকূট। প্রতিটি কূটের একটি নির্দিষ্ট গুণমানের সংখ্যা থাকে, যেমন বর্ণকূট 1, বর্ষকূট 2, তারাকূট 3, জনিকূট 4, গহমৈত্রীকূট 5, গণমৈত্রীকূট 6, রাশিকূট 7 ও নারীকূট 8। এইভাবে সবকটি কূটের সংখ্যা যোগ করলে গিয়ে দাঁড়ায় 36টি। এই 36টি গুণের মধ্যে মিলনে কত গুণ পাওয়া যাচ্ছে সেটাই মূল কথা। এই বিষয়ে একটি কথা মনে রাখতে হবে, 36টি গুণের মধ্যে 18টি গুণের কম হলে কখনোই জটক মিলনে শুভফল প্রদ হবে না। 18টি গুণের বেশি হলে বিবাহিত জীবনে সুখ শান্তি লাভ সম্ভব। 34 থেকে 36টি গুণের মিলন হলে তাকে রাজজটক বলে। পূর্বে বর্ণিত অষ্টকূট নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য এইবার আমি বলতে চলেছি। প্রথমে বলবো বর্ণকূট। বর্ণ কাকে বলে? বর্ণ কি? জ্যোতিষশাস্ত্রে মেষ, বৃষ, মিথুন ইত্যাদি যে 12টি রাশি ব্যবহার করা হয় তাদের বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণে বিভক্ত করা হয়েছে। যথা যে ব্যক্তিগণের জন্ম কর্কট, মীন বা বৃশ্চিক রাশিতে তাদের বর্ণ বিপ্র। এইভাবে যাদের জন্ম সিংহ, তুলা বা ধনু রাশিতে তাদের বর্ণ ক্ষত্রিয়। জটক বিচারের নিয়মে শূদ্র বর্ণের থেকে বৈশ্য বর্ণ শ্রেষ্ঠ, আবার বৈশ্য বর্ণের থেকে ক্ষত্রিয় বর্ণ শ্রেষ্ঠ, আবার ক্ষত্রিয় বর্ণের থেকে বিপ্রবর্ণ শ্রেষ্ঠ। বর্ণ ফলমে বলা হয়েছে যে ক্ষাত্রবিট শূদ্র বিপ্রা সুকুমান্নেশাদি রাশয় তত্র বর্ণাধিকা কন্যা নৈবদ্যাহা কদাচন। অর্থাৎ বরের বর্ণাপেক্ষা কন্যার বর্ণ শ্রেষ্ঠ হলে সেই কন্যাকে কদাচ বিবাহ করিবেন না। করলে কি হবে? বর্ণশ্রেষ্ঠা তু যা নারী বর্ণহীনস্থ যা পুমান বিবাহং যদি কুরুবৃত্তস্য ভর্তা বিনশ্যতি। উচ্চবর্ণের পাত্রীর সাথে নিম্নবর্ণের পাত্রীর বিবাহ অশুভ। এতে দাম্পত্য অসন্তোষ, অকাল বৈধব্য, শারীরিক অসুস্থতা, সন্তানের কারণে মনোকষ্ট ভোগ করতে হয়। বর্ষকূট মিথুন, কন্যা, তুলা ও কুম্ভ ও ধনুর পূর্বাব্দ যদি বরের রাশি হয় এবং মেষ, বৃষ, কর্কট ইত্যাদি যদি কন্যার রাশি হয়, সেই কন্যা বরের বশীভূত হয়। এইভাবে কয়েকটি জন্ম চান্দ্র রাশিকে অন্য কয়েকটি জন্ম চান্দ্র রাশির বর্ষ ধরা হয়েছে এবং বিপরীতে বিপরীত ফল বলা হয়েছে। এবং বর্ষ সমাযোগে দাম্পত্য প্রীতিরুত্তমা বর্ষা ভাবে হপি দম্পত্য রবি রাহু কলপ পদ। অর্থাৎ পাত্রপাত্রীর রাশি দ্বিপদ,
চতুষ্পদ প্রভৃতি শত্রু মিত্রের প্রভাবে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, মামলা মোকদ্দমা এমনকি দাম্পত্য বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ ঘটে বর্ষকূট বিচারের অশুভ প্রভাবের ফলে। তারাকুট তা পাত্রপাত্রীর জন্ম নক্ষত্রের গরমিলের প্রভাবে বিবাহিত জীবনের সুখ দুঃখ নির্ধারিত হয়ে থাকে। তারাকুটের শুভ প্রভাবে বিবাহের পর গৃহের ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষণ হয়, আর অশুভ প্রভাবে দাম্পত্য অসন্তোষ সহ দুঃখ কষ্ট, জরা ব্যাধি, দৈন্য ও দারিদ্র দশার কারণ হবে। আর বিপদ প্রত্যরী বধ তারা অশুভ। এরপর আসছে জনিকুটে। প্রত্যেক জাতক জাতিকাই নক্ষত্র অনুযায়ী কোনো না কোনো জনিতে অবস্থান করেন। সঠিক জনির বিচারই সম্ভব করতে পারে সঠিক দাম্পত্য। জনিগুলি হলো যথাক্রমে অশ্ব, গজ, মেষ, সর্প, সেন, মার্জার, মুশিক, গো, মহিষ, ব্যাঘ্র, মৃগ, বানর, নকুল এবং সিংহ। এই পশুগুলির স্বভাব ও একে অন্যের প্রতি মনোভাবের নিরিখেই নির্ধারিত হয় জনি চরিত্র। জনি মিলন বিচারে আবার কিছু পন্থা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অকাল বৈধব্যের প্রবণতা দেখা দেয়। এছাড়া স্বামী কর্তৃক স্ত্রী হত্যা বা স্ত্রী কর্তৃক স্বামী হত্যা পর্যন্ত ঘটতে পারে বিরূপ জনিকুটের ফলে। গ্রহ মৈত্রীকূট পাত্রপাত্রীর রাশি অধিপতি গ্রহের শত্রু মিত্রতার উপর নির্ভরশীল। মিত্রতার প্রভাবে বিবাহিত জীবন সুখ সমৃদ্ধি অর্থ সম্মানে পরিপূর্ণ হয়ে ওঠে, আর অশুভ প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম ছাড়াও স্বামী স্ত্রীর দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানিসহ শেষ জীবন কোনো প্রকারেই শুভকর হয় না। এরপরে আসি গণকূট। গণকূট জ্যোতিষ গণনায় যে 27টি নক্ষত্রকে ধরা হয়েছে তাদের ওই 3 ভাগে ভাগ করা হয়েছে। বড় কন্যার জন্ম নক্ষত্র থেকে গণকূট বিচার করতে হয়। স্বাতী, হস্তা, অনুরাধা, অশ্বিনী ইত্যাদি 9টি সত্য গুণ বিশিষ্ট নক্ষত্র বা জন্মকালীন চন্দ্রাশ্রিত নক্ষত্রে জোর মিলে দেবগণ ও সত্যগুণী হয়। পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া, পূর্ব ভাদ্রপদ ইত্যাদি 9টি নক্ষত্রে বা জন্মকালীন চন্দ্রাশ্রিত নক্ষত্রে জোর মিলে নরগণ হয়। জ্যেষ্ঠা, মূলা, মঘা ইত্যাদি 9টি নক্ষত্রে বা জন্মকালীন চন্দ্রাশ্রিত নক্ষত্রে জোর মিলে রাক্ষসগণ। এটা হলো গণের পরিচয়। এবারে বিচার কিভাবে হবে? সজাউত পরমা পিতির মধ্যা দেব মানুষে, দেবাসুরে বৈরতা চ মৃত্যু মানুষ রাক্ষসে, রাক্ষসী চ যদা কন্যা মানুষ্য বড় ভবেত তদা মৃত্যুরণ দূরেস্থ নিদর্থন মত্ত মথাপি যা। স্বাতী, হস্তা, অনুরাধা, অশ্বিনী ইত্যাদি নক্ষত্রে জন্মালেই তার মধ্যে সত্যগুণ থাকবে এবং সে দেবতুল্য মানুষ হবে। একইভাবে জ্যেষ্ঠা, মূলা, মঘা ইত্যাদি নক্ষত্রে জন্মালে সেই কন্যা যতই সুশীলা হোক না কেন বিনা দোষে তার রাক্ষসগণ হবে এবং তার মধ্যে তমগুণ থাকায় দেবগণের পাত্রের সাথে তার কোনো মতেই বিবাহ করা চলবে না। বিয়ে হলে কি হবে? ভালো হবে না। প্রথমেই বললাম কলহাদি বা অশান্তি হবে। আর নররাক্ষসের বিবাহ কি হবে? অসুর মনোজস্য মৃত্যু তো মেয়েবেও প্রতিষ্ঠা, অর্থাৎ নরগণের পাত্রের সঙ্গে রাক্ষসগণের কন্যার বিবাহ হলে পাত্রের মৃত্যু হবে, অর্থাৎ রাক্ষসী কন্যা নরপাত্রকে খেয়ে ফেলবে। দেখুন, এটা শাস্ত্র কথা, কিন্তু এর মানে কখনোই এই নয় যে রাক্ষসী কন্যা নরপাত্রকে খেয়ে ফেলে, কিন্তু এত পরিমাণ ঝামেলা বা অশান্তি হয় যেটা মৃত্যুতুল্যই বলা চলে। সেখানে বিপরীত ক্ষেত্রে কোনো পন্দিকতা আসে না। গণকূটের শুভ মিলনের গুরুত্ব কিন্তু অপরিসীম। গণ বিচারের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত পাওয়া গেছে। ধরা যাক একটি ছেলে ও মেয়ের বিয়ের আগে জটক বিচার করানো হলো, তাতে অষ্টকূট বিচারে 34টি গুণের মধ্যে 28টি গুণ মিলে গেল। দুজনে কেউই মাঙ্গলিক নন, তবুও বাড়ির কুলপুরোহিত বিবাহে সম্মতি দিল না, তার কারণ ছেলেটি রাক্ষসগণ ও মেয়েটি নরগণ। মেয়ের বাবা বক্তব্য রাক্ষস খেয়ে ফেলে মানুষকে সচেতন হন, কারণ এটা কিন্তু সম্পূর্ণ অশাস্ত্রীয়। কারণ এই যুগে রাক্ষস বা দেব বিয়ে আপনার বা মনুষ্যগণের সাথে বিয়ে করতে পারেন, কিন্তু বাকি যে জটকগুলো আছে বা গুণগুলো আছে ওগুলো অবশ্যই মেলাবেন। তারপর যদি সেখানে কোনো বাধা না আসে তবে সেই ব্যাপারে ভেবেচিন্তে আপনার বিয়ের পিতে বসতে পারেন। এই ব্যাপারে মহর্ষি গর্গ কি বলেছেন?
লক্ষ গণ যদা পুংসাং কুমারী নিগণ ভবেত সর্বকুটম ককপিতির যোনি শুদ্ধি শুভস্তথা। অর্থাৎ পাত্র রাক্ষসগণ হোক আর পাত্রী নরগণ হোক না কেন, উভয়েরই যদি নক্ষত্র গ্রহ বর্ষা রাষ্ট্রাধিপতি জনিকুট ও ভুকুট বিশুদ্ধ হয়, গ্রহ পরস্পরের মিত্র বা একই হয়, তাহলে বিবাহ জীবন সুখম হয়। আর মহর্ষি বশিষ্ঠ এও বলেছেন, গ্রহ মৈত্রী রাশি বর্ষম সদ্বকুটাং ভবেত যদি সদ্গানা ভাব জনিত দোষক অপি ন বিদ্যতে। আর তারপরে বলতে চলেছি রাশিকূট, পাত্রপাত্রীর জন্মছকের চন্দ্রের অবস্থানজনিত রাশির শুভ অশুভ প্রভাব দাম্পত্য জীবনে সর্বাধিক গুরুত্ব বহন করে। শুভ প্রভাবে শুভ ফল আর অশুভ প্রভাবে শোক, দুঃখ, দুর্দশা সহ দাম্পত্য জীবনে বিষিয়ে তোলে। মেষ রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো কন্যা ও বৃশ্চিক রাশির পাত্র পাত্রী, শুভ হলো কর্কট, সিংহ, ধনু, মকর রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। বৃষ রাশির পাত্র পাত্রীর ক্ষেত্রে অশুভ হলো তুলা ও ধনু রাশি পাত্রপাত্রী, শুভ হলো সিংহ, কন্যা, মকর ও কুম্ভ রাশি। আর অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। মিথুন রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো বৃশ্চিক ও মকর রাশির পাত্রপাত্রী, শুভ হলো কন্যা, তুলা, কুম্ভ ও মীন রাশি। আর অন্যান্য রাশির মিলন মোটামুটি মধ্যম। কর্কট রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো ধনু ও কুম্ভ রাশির পাত্রপাত্রী, শুভ হলো তুলা, বৃশ্চিক, মীন ও মেষ রাশির। আর অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। সিংহ রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো মকর ও মীন রাশির পাত্রপাত্রী, শুভ হলো বৃশ্চিক, ধনু, মেষ ও বৃষ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। কন্যা রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো মকর ও মেষ রাশির পাত্রপাত্রী, শুভ হলো ধনু ও বৃষ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম, তথাপি ও শুভই বলা যায়। এদের মধ্যকার বিবাহে তেমন অসুবিধা প্রায় হয় না। তুলা রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো মীন ও বৃষ রাশির পাত্রপাত্রী, শুভ হলো মকর, কুম্ভ ও কর্কট রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। বৃশ্চিক রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো মেষ ও বৃষ রাশির পাত্রপাত্রী, শুভ হলো কুম্ভ, মীন, কর্কট ও সিংহ রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। ধনু রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো বৃষ ও কর্কট রাশির পাত্রপাত্রী, শুভ হলো মীন, মেষ ও সিংহ ও কন্যা রাশির। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। মকর রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো মিথুন ও সিংহ রাশির পাত্রপাত্রী, শুভ হলো মীন, মেষ, কন্যা ও তুলা রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। কুম্ভ রাশির পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো কর্কট, সিংহ ও কন্যা রাশির পাত্রপাত্রী, শুভ হলো বৃষ ও তুলা রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। মীন রাশি পাত্রপাত্রীর ক্ষেত্রে অশুভ হলো মেষ ও তুলা রাশির পাত্রপাত্রী, শুভ হলো মীন, কর্কট, কন্যা, বৃশ্চিক ও ধনু রাশি। অন্যান্য রাশির মিলন মধ্যম ফলদায়ক। এছাড়া শুভ জোটক হলো পাত্রের রাশির পঞ্চমে পাত্রীর রাশি হলে বিপরীতভাবে পাত্রীর ক্ষেত্রেও ঠিক একই ফল প্রদান করবে। যেমন মেষের সাথে সিংহ, বৃষের সাথে কন্যা, মিথুনের সাথে তুলা, কর্কটের সাথে মীন, ধনুর সাথে মেষ, মকরের সাথে বৃষ, কুম্ভের সাথে মিথুন এবং মীনের সাথে কর্কট। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে নবম পঞ্চম যোগ নামে অভিহিত করা হয়। আর এছাড়া পাত্রপাত্রীর উভয়ের একই রাশি হলে জোটক বিচারে কিন্তু শুভ ফল দান করে। এবার বলতে চাইছি রাজজোটক। কথায় বলে পুরুষের ভাগ্যে জন ও নারী ভাগ্যে ধন। তাই অনেক পাত্রপক্ষ সুলক্ষণা ভাগ্যবতী পাত্রীর খোঁজ করেন, যাতে সেই পাত্রীর ভাগ্যযোগে তার স্বামীর আর্থিক ও বৈষয়িক উন্নতি হয়। জ্যোতিষশাস্ত্র মতে নরনারীর মধ্যে মিলনে কোনো বাধা আছে কি না সেটা পর্যবেক্ষণ করার জন্য জোটক বিচার করার প্রয়োজন হয়। জ্যোতিষশাস্ত্র মতে নরনারীর মধ্যে জোটক বিচার করার বিশেষ করে তিনটি বিষয় দেখার প্রয়োজন আছে। প্রথম হল রাশির সঙ্গে রাশির মিলন, দ্বিতীয়ত অষ্টকূট বিচারে মাধ্যমে গুণাগুণ সংক্রান্ত ব্যাপারে অভিহিত হওয়া, আর তৃতীয়ত রাশিচক্রে বিবাহের স্থান, নরনারী অর্থাৎ জাতক জাতিকার আয়ুস্থান বা কোনো বিবাহ বিচ্ছেদ বা দুর্ঘটনা যোগ আছে কিনা তা জানা দরকার।
এছাড়াও অনেক প্রশ্ন থেকে যায়, যেমন সন্তান কেমন হবে, বিবাহের পর ভাগ্য উন্নতি হবে কি না, স্বভাব চরিত্র কেমন হবে, স্বাস্থ্য ভালো যাবে কি না, বিবাহিত জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে মিল হবে কি না, ইত্যাদি নানা প্রশ্নের মধ্য দিয়ে পাত্র বা পাত্রী নির্বাচন করা হয়। প্রয়োজন হলেও শাস্ত্রীয় বিধি মতে বিবাহের পূর্বে তার প্রতিকার করা হয়। আর জন্মকুণ্ডলী বিচার করা হয় লগ্ন ধরে, কিন্তু এখানে জন্মলগ্ন অপেক্ষা চন্দ্রলগ্ন অর্থাৎ রাশি গুরুত্বপূর্ণ। কোনো কোনো রাশির সঙ্গে কোন কোন রাশির মিলন হতে পারে তা জানা দরকার। জাতক বা এবং জাতিকার যদি রাশি একই হয় তাহলে শুভ এবং রাজযোটক মিলন। এছাড়াও প্রজাপতি নির্বন্ধ যোগের উল্লেখ পাওয়া যায়, যাকে বিবাহ ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যোগ বলা হয়েছে। পাত্রপাত্রীর জন্মছকে এই যোগ থাকলে বিবাহিত জীবনে ধনধান্যে সম্পত্তিতে সন্তান সন্ততিতে পরিপূর্ণ আনন্দময় হয়ে ওঠে। এই যোগ বিবাহের ক্ষেত্রে বৈধব্য দশা, ভৌমদোষ সহ রাশি, লগ্ন, নক্ষত্র যাই হোক না কেন কোনোরূপ বিচারের প্রয়োজন পড়ে না। জটক বিচারের অন্যান্য সাধারণ নিয়ম প্রজাপতি নির্বন্ধ যোগে প্রযোজ্য নয়। অশুভ জটক যেমন পাত্রের রাশির অষ্টমে পাত্রীর রাশি হলে পরে সেই বিবাহ অবশ্যই সম্বন্ধ পরিত্যাগ করা উচিত। একে অরিষ্ট ও অরিষ্টক যোগ বলে। এবং যেমন পাত্রের রাশি মেষ হলে তার অষ্টম রাশি বৃশ্চিক এবং বিশ্বর সাথে ধনু, মিথুনের সাথে মকর, কর্কটের সাথে কুম্ভ, সিংহের সাথে মীন, কন্যার সাথে মেষ, তুলার সাথে বৃষ, বৃশ্চিকের সাথে মিথুন, ধনুর সাথে কর্কট, মকরের সাথে সিংহ, কুম্ভের সাথে কন্যা এবং মীনের সাথে তুলা। বিপরীতে পাত্রীর রাশি ষষ্ঠ পাত্রের রাশি হলে সেই বিবাহ অতিশয় শুভফল প্রদান করে। এই যোগকে মিত্র ষষ্ঠক যোগ বলে। যেমন পাত্রীর রাশি মেষ আর পাত্রের রাশি কন্যা, বৃষের সাথে তুলা, মিথুনের সাথে বৃশ্চিক, কর্কটের সাথে ধনু, সিংহের সাথে মকর, কন্যার সাথে কুম্ভ, তুলার সাথে মীন, বৃশ্চিকের সাথে মেষ, ধনুর সাথে বৃষ, মকরের সাথে মিথুন, কুম্ভের সাথে কর্কট এবং মীনের সাথে সিংহ। উদাহরণস্বরূপ পাত্রের মেষ রাশি আর পাত্রীর কন্যা রাশি বা তুলা রাশির পাত্রের সহিত মীন রাশির পাত্রী যেন না হয়ে যায়, তাহলে মহা সর্বনাশ ঘটে যাবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। মনে রাখতে হবে মিত্র ষষ্ঠক যোগ উল্টো হলে বিপরীত ফল প্রদান করবেই। আবারও বলছি, পাত্রীর রাশি ষষ্ঠে পাত্রের রাশি হবে, এর বিপরীত যুগের বিবাহে স্বামী স্ত্রী হবে বিরুদ্ধ মতাবলম্বী, সুখের সংসারে নেমে আসবে দুঃখ বেদনা বিচ্ছেদ বৈধব্য দশা। এই যোগের বিবাহ স্বয়ং দেবতাগণেরও পরিত্যাজ্য। এরপরে বলতেছি তিনারিকুট বিচারে শুভ প্রভাবে সংসার সমাজ ও সভ্যতার শুভ যোগাযোগ তৈরি করে। দাম্পত্য জীবনে শান্তির সুবাতাস প্রবাহিত হয় আর বিপরীত প্রভাবে অশান্তির তীব্র অনল জ্বলতে থাকে। বিবাহের পর সামাজিক কলহ, বিচ্ছেদ, একাকী জীবনযাপন, পিতামাতা সহ সংসারে আত্মীয় পরিজন ছেড়ে বনবাস বা বিদেশবাস প্রভৃতি ঘটে, আর একমাত্র তিনারিকুটের অশুভ প্রভাবের ফলে। ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ পাত্রপাত্রীর জন্মকুণ্ডলী লগ্নে চতুর্থে, ষষ্ঠে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করলে জ্যোতিষশাস্ত্রে একে ভৌম বা মাঙ্গলিক দোষ বলে। এই দোষ দাম্পত্য জীবনে বিদ্রোহে ফাটল, অশান্তি, বিচ্ছেদ ছাড়াও পাত্রের পক্ষে বিপত্নিক এবং পাত্রীর ক্ষেত্রে বিবাহিত জীবনে স্বামীর অকাল জীবনাবসান এর ইঙ্গিত প্রদান করে। এছাড়াও এদের বিবাহিত জীবনে কোনো এক সময় দাম্পত্য অশান্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যা পাত্রপাত্রীকে মৃত্যুতুল্য করে তোলে। এক কথায় উভয়ের মনেরই মৃত্যু ঘটে যায়। তবে এই ভৌম বা মাঙ্গলিক দোষ পাত্রপাত্রীর উভয় জন্মকুণ্ডলীতে থাকলে তাদের বিবাহিত জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং উভয় দীর্ঘায়ু লাভ করে। এছাড়াও সমাজের মানব সভ্যতা অগ্রগতি সাধন করতে অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি একজন পাত্র বা পাত্রী যারই মাঙ্গলিক দোষ থাকুক না কেন অবশ্যই বিবাহের পূর্বে মাঙ্গলিক দোষ কাটাবেন। আর উভয়েরই যদি মাঙ্গলিক দোষ থাকে সেটাও বিবাহের পূর্বে মাঙ্গলিক দোষ কাটিয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসবেন। কখনই দুজনে মাঙ্গলিক দোষ থাকলে সেই বিবাহ কিন্তু শুভ ফল প্রদান করে না। সেই বিবাহ কিন্তু ডিভোর্সের দিকে 98% সম্ভাবনা থেকে যায়, হয়তো 2% একটু এদিক ওদিক হতে পারে। সেটা যদি তাদের গ্রহগত বিচার ভালো হয় তবেই সেক্ষেত্রে ডিভোর্সের সম্ভাবনা কমবে, নাহলে কিন্তু 3 থেকে 5 বছরের মধ্যে তাদের বিবাহ ডিভোর্সের রূপ নেবে এবং তার এক্সট্রা ম্যারিটাল ব্যাপারে জড়িয়ে পড়বে।
জন্মকুণ্ডলিতে 12টি ঘর থাকে, তার মধ্যে অন্তত 5টি ঘরে মঙ্গলের অবস্থান একজনকে মাঙ্গলিক হিসাবে চিহ্নিত করে। তবে ভৌমদেশের কম বেশি থাকে, যত কম ঘরে মঙ্গল অবস্থান করবে তার প্রভাবও ততই কম হবে। জ্যোতিষশাস্ত্রে মোট জনসংখ্যার 42%ই মাঙ্গলিক এবং লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থানকে মাঙ্গলিক দোষ বলা হয়। পুরুষের এই দোষ স্ত্রীর জন্য অশুভ এবং স্ত্রীর পক্ষে স্বামীর, ইহা পরীক্ষিত ও প্রমাণিত সত্য। কোনো জাতক জাতিকার কোষ্ঠী বিচার আগে যদি জানতে পারা যায় তার দাম্পত্য সুখের যোগ নেই, তাহলে বিবাহের আগে সতর্কতা অবলম্বন করা যেতে পারে এবং ওই জাতক জাতিকার জন্য সম্ভাব্য পাত্রী বা পাত্রে কোষ্ঠী বিচার করে দেখা যেতে পারে যে সেই কোষ্ঠীতে দাম্পত্য সুখের সম্ভাবনা কীরকম। পাত্র বা পাত্রী সাধারণভাবে জন্মকুণ্ডলিতে লগ্নের সপ্তম ভাব বা জায়া বা পতির বিচার করা হয়। সপ্তম ভাবে যে যে গ্রহের যোগ বা দৃষ্টি এবং সপ্তম ভাবপতি যে যে রাশি ও নবাংশে অবস্থিত সেই রাশির নবাংশের অধিপতি সপ্তম ভাব ও পত্নীর কারক গ্রহ শুক্র অবস্থিত রাশি হতে সপ্তম রাশাধিপতি পত্নী ও বিবাহিত জীবনের উপর এই সকল প্রকার গ্রহেরই প্রভাব আছে। বিবাহিত জীবন বিষয়ে সপ্তম ভাবের মতো দ্বিতীয় ভাবও বিচার করতে হবে, কারণ দ্বিতীয় ভাব কুটুম্ব স্থান। বিবাহিত জীবনের সাফল্য বা অসাফল্যের পিছনে কুটুম্বদের ভূমিকা অধিকাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, পতি পত্নীর উভয় পক্ষেরই। সেই কারণে বিবাহিত জীবনে জ্যোতিষিক অনুসন্ধানে ধনভাব কুটুম্বস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। চতুর্থ ভাব সুখ এবং দ্বাদশ শয্যাসুখ ভাবেরও গুরুত্ব আছে। রাহু ও কেতু ভিন্ন যে গ্রহের স্ফুটাংশ রাশি ব্যতীত অংশ কলাদি সর্বাপেক্ষা কম, সেই গ্রহকেও জায়াকারক আখ্যা দেওয়া হয়। চরকারকত্বের যে গ্রহ জায়াকারক হিসাবে নির্ণীত হবে, বিবাহিত জীবনে তারও প্রভাব আছে। স্ত্রীর কারকত্বে শুক্র পত্নীকারক গ্রহ, সপ্তম ভাবপতি ও সপ্তমপতি নবাংশপতি হতে পতির বিচার করা হয়। বিবাহিত জীবনে সুখ লাভের সম্ভাবনা বিষয়ে প্রাচীন জ্যোতিষ গ্রন্থেতে যা পত্নী সুখ বিষয়ে লিখিত তা পতি সুখ সম্বন্ধেও প্রযোজ্য। লগ্নের সপ্তম স্থান শুভ গ্রহের ক্ষেত্র এবং শুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে পত্নী সুখ ও শ্বশুর কুলোদ্ভব সুখ হয় এবং স্ত্রী রূপবতী ও গুণবতী হয়। বিপরীতে বিপরীত ফল হয়, অর্থাৎ সপ্তম স্থান পাপক্ষেত্রে পাপ গ্রহযুক্ত বা দৃষ্ট হলে ওই প্রকার সুখ হয় না। শুভাশুভ মিশ্র গ্রহে মিশ্র ফল চিন্তনীয়। লগ্নাপেক্ষা সপ্তমে বহু পাপক গ্রহের অবস্থানে বহু স্ত্রী সত্ত্বেও স্বল্প সুখ এবং বহু শুভ গ্রহের অবস্থানে একটি স্ত্রী হলেও বিশেষ সুখ হয়। পতির কুণ্ডলিতে লগ্নপতি ও সপ্তমপতি যে গ্রহের ক্ষেত্রে ও নবাংশে অবস্থিত সেই গ্রহের ক্ষেত্রে বা নবাংশে স্ত্রীর জন্ম হলে সেই পত্নীর স্বামীর সুখদায়িনী হয়ে থাকে। পতির জন্মকুণ্ডলিতে চন্দ্র যে রাশিতে অবস্থিত সেই রাশির সপ্তম রাশি দোষী গ্রহের এবং বা তদ্রাশি স্থিত গ্রহের ক্ষেত্রে যদি স্ত্রীর জন্ম হয় তাহলে সেই স্ত্রী প্রতিক্রিয়া হয়। নারীর জন্মকুণ্ডলিতে দ্বিতীয়, সপ্তম ও দ্বাদশপতি বৃহস্পতি দৃষ্ট এবং কেন্দ্র কোনো স্থলে অথবা সপ্তমপতি দ্বিতীয়, সপ্তমে বা একাদশ স্থানে শুভ গ্রহের অবস্থানে জাতক জাতিকা স্ত্রী পতি পুত্র সুখে সুখী হয়। চন্দ্র ও লগ্ন হতে সপ্তম ভাব যদি নবমপতি বা স্বীয়পতি বা শুভগ্রহযুক্ত দৃষ্ট হয় তাহলে সপ্তম ভাবের শুভ হয় এবং সেক্ষেত্রে বিবাহিত জীবন সুখের হয়। সপ্তম ভাব যদি সমরাশি হয়, সেই রাশাধিপতি ও শুক্র যদি সমরা রাশিস্থিত হয় এবং পঞ্চম ও সপ্তম ভাবে অধিপতিদ্বয়ের বলবান হয় ও অস্তমিত না হয় তাহলে স্ত্রীপুত্র সুখ হয়। কোনো নারীর জন্মকুণ্ডলিতে যদি লগ্নপতি ও চন্দ্র সমরাশিস্থিত এবং শুভগ্রহযুক্ত অথবা চন্দ্র লগ্ন ও চতুর্থ ভাব যদি শুভগ্রহযুক্ত বা দৃষ্ট বা লগ্নাপেক্ষা ত্রিকোণে লগ্নে পঞ্চমে নবমে শুভগ্রহেরা অবস্থিত অথবা যদি সপ্তম ভাব ও ওই ভাব নবাংশের অধিপতি শুভগ্রহ হয় তাহলে সেই নারী গুণবতী ও সৌভাগ্যবতী হয়। প্রতিসুখ না পেলে সেই নারীকে সৌভাগ্যবতী বলা যাবে না।
সুতরাং এই সকল যোগে পত্নী প্রতিসৌখ্য লাভ করে। পত্নীর প্রতিক্রিয়া হবার আরও কয়েকটা যোগ লগ্ন সমরাশিতে এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র অতীব বলবান। লগ্নের নবাংশপতি শুভগ্রহ, লগ্নের শুক্র, চন্দ্র বা বুধ ও শুক্র অথবা শুভগ্রহ থাকলে, সপ্তমে একাধিক শুভগ্রহ বা পূর্ণচন্দ্র থাকলে, গুরু, শুক্র, বুধ ও চন্দ্র সকলেই লগ্নকে পূর্ণ দৃষ্টি দিলে, লগ্ন থেকে কেন্দ্র করে বৃহস্পতি বিশেষত স্বগৃহে বা তুঙ্গ রাশিতে, অষ্টম ভাব থেকে নবমে এবং লগ্ন হতে নবমে শুধুমাত্র শুভগ্রহের অবস্থান। লগ্ন ও রাশির শুধুমাত্র শুভগ্রহ দ্বারা দৃষ্ট দাম্পত্য সম্পত্তি বা পতি-পত্নীর পরস্পর মিত্রতা, শত্রুতা বিষয়ে নানা যোগের উল্লেখ করার সময় অনেক সময় দাম্পত্য সুখের অভাবের যোগও কথাও বলা হয়েছে। তবে দাম্পত্য সুখের অভাবের সম্পর্কে নির্দিষ্ট কিছু যোগ ব্যাপারে এবার আমি আলোচনা করতে চলেছি। শুক্র অবস্থিত রাশি হতে সপ্তমে পাপক গ্রহের অবস্থান বা শুক্র পাপযুক্ত, চন্দ্র সপ্তমস্থ, সপ্তমপতি ব্যয়স্থ এবং শুক্র দুর্বল, দ্বাদশপতি লগ্ন বা সপ্তমে ব্যয়ধূপ, শত্রু নবাংশে, নিচ নবাংশে, অষ্টম ভাব নবাংশে বা ষষ্ঠ অষ্টমে স্থিত, শুক্রের ত্রিকোণে অর্থাৎ পঞ্চমে বা নবমের শনির অবস্থান, সপ্তমে শনির অবস্থান, সপ্তমপতি পাপ নবাংশে বা নিচ নবাংশে, কুরুর ষষ্ঠাংশে, শুক্র নিচ নবাংশে, সপ্তমপতি রবি রাশিতে অর্থাৎ সিংহে এবং রবি পাপক গ্রহের রাশিতে বা নবাংশে এবং পাপক গ্রহ যুক্ত ও দৃষ্ট। চন্দ্রের রাশিতে সপ্তমপতি ও চন্দ্র পাপ নবাংশে, স্ত্রী জাতকের সপ্তমে এবং অষ্টমে পাপক গ্রহ বিশেষত সপ্তমে একাধিক দুর্বল পাপক গ্রহের অবস্থান অথবা সপ্তমে পাপক গ্রহ দৃষ্ট রবি স্থিত বলে। দাম্পত্য সুখ বিচারে পতি-পত্নীর মিত্রতা, বৈরিতা বিচার ভীষণ গুরুত্বপূর্ণ। বিবাহে পাত্রপাত্রীর কোষ্ঠীর মিল দেখার জন্য প্রচলিত যে অষ্টকূট জোটক বিচার পদ্ধতি, ওই পদ্ধতির অষ্টকূটের অন্যতম কূট বর ও কন্যার উভয়ের রাশির অধিপতির মিত্রতা ভাবী স্বামী স্ত্রীর মানসিক সৌখ্যের অন্যতম নির্ণায়ক হিসাবে গণ্য হতে পারে। তবে এছাড়া উভয় চন্দ্রস্থিত নবাংশে পতিদ্বয়ের এবং উভয়ের চন্দ্রস্থিত রাশির অধিপতিদ্বয়ের যে নবাংশে অবস্থিত সেই নবাংশ পতিদ্বয়ের মিত্রও আছে কিনা দেখা প্রয়োজন। থাকলে ভাবী বরবধূর মানসিক সম্প্রীতি বুঝতে হবে, না থাকলে সম্প্রীতির অভাব বুঝতে হবে। দাম্পত্য সুখ বা সুখের অভাব সম্বন্ধে নির্দিষ্ট কিছু যোগ এর উল্লেখ এই প্রবন্ধে করা হলো। তবে কোন দম্পতির জীবনে সুখ বিষয়ে সিদ্ধান্ত করার জন্য শুধুমাত্র এই যোগগুলি বা এই ধরনের যোগের উপর সম্পূর্ণ নির্ভর করা যাবে না। উভয়ের গোষ্ঠীর সাময়িক মূল্যায়ন যোগকারী গ্রহের এবং চন্দ্র ও শুক্রের বলাবল শুভাশুভত্ব বিবেচনা করতে হয়। এ বিষয়ে আরেকটা কথা বলতে চাই, দেখুন আপনারা যখনই বেশিরভাগ ক্ষেত্রে প্রেম জীবন অগ্রসর হবেন, প্রথমেই বলবো সম্পর্কটা 1-2 মাস যখনই আপনার মনে হবে, পাত্র বা পাত্রী আপনারা যেই হন না কেন, যে সম্পর্কটা বিয়ের দিকে মন নিতে পারে বা আপনারা সম্পর্কটাকে এগিয়ে নিতে চান, আমি বলবো সেই মুহূর্তে 1 মাস বা 2 মাস বা 3 মাসের মধ্যে আপনারা যখনই ব্যাপারটা নিয়ে এগোতে চাইছেন সম্পর্কটা নিয়ে, সেই মুহূর্তে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের জন্মছক বিচার করে আপনার জটক বিচার করে নেন। তাহলে আপনারা তাদের সম্বন্ধে পাত্র বা পাত্রী উভয় সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন এবং তাদের স্বভাব চরিত্র, তাদের সাথে ডিভোর্স যোগ আছে কিনা, সন্তান সুখ পাবেন কিনা বা বিবাহিত জীবনে কোনো সমস্যা আসবে কিনা, সব কিছু জেনে নিন। তাহলে সম্পর্কটা বেশি দূর এগোনো না করে আপনারা নিজেরাই সরে আসতে পারবেন। এতে আপনাদের বিবাহিত জীবনে অশান্তি হবে না বা সমস্যাও কম হবে, আপনাদের বোঝাবুঝিতেও কোনো ভুল আসবে না। তাই প্রেম জীবনে অগ্রসর হওয়ার প্রাথমিক ক্ষেত্রে আমি বলবো জটক বিচার করে নিন, তাহলে বিবাহিত জীবনে অশান্তি আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। ভালো থাকবেন।